আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্বও আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি, তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি? একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনী বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই, একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজের কোনো মিল নেই, আর ওনার হাতে এখন কিছু নেই। সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজ খবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকারুজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকমভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা এই যে কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কে করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে।
আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল, সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির যা যা জানা যায় যে 2জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তার ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি। আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন, এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। আচ্ছা, এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন, তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে, তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি করা বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চোকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো, পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে, যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা 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 করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনাদের মাদ্রাসাগুলো বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়, তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জোনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল,
সেই মাজারটা ভেঙে ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো, এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই, আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাব আমের ছোলা, তাহলে পরে আবার কি হবে না সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে। তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে, তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা, যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তাড়াতাড়ি ছিল? তার মানে মার্কিনদের ওখান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টেম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও। খেলা জমে গিয়ে, তাই বলছি পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো দেখতে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আপনার নির্বাচন হবে না, ওই যে একটা শর্ত বললাম, আপনারা নিজেরা ভেবে দেখুন, সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা দিন ঠিক হয়নি, ফলাফলের দিন ঠিক হয়নি, তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে? নির্বাচন হবে বলে লাপালি হলো, আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দিন, নির্বাচন হয়ে যাচ্ছে। আর নির্বাচন হওয়াতে একটা পদ্ধতি আছে মশাই, এই পদ্ধতিটা মানতে হবে। তো যাই হোক, আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন, আমিও আপনাদের বকাবকি করি, এটা রেসিপ্রোকাল হয়ে গেছে। আর দুজনকেই বকাবকি করি, কিন্তু দুজনকে ভালোবাসি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজনকে ভালোবাসি। তিনজনকে তারেক রহমান 2018 সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায়। এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক, এবং বিএনপি মনে করে বিএনপির যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ। তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে।
তারেক রহমান নভেম্বর মাসের শেষেও তার মা যখন গুরুতর রোগশয্যায় তখনও যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তিনি কিছু কারণে বাংলাদেশে এই মুহূর্তে ফিরতে পারছেন না, যে কারণগুলো জানানো বা ব্যাখ্যা করাও তার পক্ষে সম্ভব নয়, তখন থেকে এই আলোচনা তুঙ্গে উঠেছিল যে ঠিক কারা তারেক রহমানের পথে বাধা দেশে ফিরে আসার জন্যে। এবং সেক্ষেত্রে ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, এই তিনটি পক্ষের কথা বিশেষভাবে আলোচিত হচ্ছিল। কারণ ভারত, যুক্তরাষ্ট্রের দুতরফেরই যেমন তারেক রহমানকে নিয়ে স্পষ্টত আপত্তি ছিল, বিশেষ করে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় এবং তারেক রহমানের নেতৃত্বে সমান্তরালভাবে হাওয়া ভবনের মাধ্যমে সরকারের অনেক সিদ্ধান্ত পরিচালিত হচ্ছিল। ভারতের 10 ট্রাক অস্ত্র মামলা সহ নানা ঘটনায় ভারত উদ্বিগ্ন ছিল, তারেক রহমানের বিষয়ে ক্ষুব্ধ ছিল, যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল জঙ্গিবাদের প্রসারে, আর সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ভীষণ একটা বাজে পর্যায়ে গিয়ে সেনা নির্যাতনের মুখে 1 বছরের বেশি সময়কাল কারা হেফাজতে থাকবার পর তারেক রহমানের যেহেতু এক রকমের মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, কাজেই এই তিনটি পক্ষ সম্পর্কেই আলোচনা বারবার ঘুরে ফিরে আসছিল। সে কারণেই যখন তারেক রহমান ওই 29শে নভেম্বরের সেই ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি বলছেন যে ব্যাখ্যা করা যায় না এমন সব কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, তার সপ্তাহ 2-এর মধ্যেই তিনি যখন জানাতে পেরেছিলেন যে তিনি নিশ্চিতভাবে 25শে ডিসেম্বর ফিরছেন, তখন থেকেই এই আলাপটাও শুরু হয়েছিল যে তার মানে এই 3 পথের বাধাই তারেক রহমানের ক্ষেত্রে দূর হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী, এই 3 তরফই তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং তারাই তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছে। বা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা যেদিকে মোড় নিতে যাচ্ছে, একটা চরমপন্থার দিকে যাচ্ছে কিনা, এসব আশঙ্কায় তারেক রহমানকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ, ঝুঁকিহীন একটা অপশন বলে এই দেশগুলো এবং সেনাবাহিনী মনে করছে। এমন জল্পনার মধ্যে তারেক রহমান দেশে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই এই আলোচনা বাংলাদেশে যেমন তুঙ্গে, ঠিক তেমনি ভারতেও এই আলোচনা যথেষ্ট কৌতূহল এবং আগ্রহের জন্ম দেয়, এবং এই কৌতূহলটা ভারতেও কাজ করে। তার প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং অনুষ্ঠিত হয় ভারতে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। সর্বশেষ যে বৈঠকটি হয়েছে শুক্রবার দিন, 35 মিনিটের মতো সময় সেখানে রণধীর জয়সওয়াল প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেখা গেছে 15টি প্রশ্নই সাংবাদিকরা করেছেন বাংলাদেশ নিয়ে। সেখানে দীপু চন্দ্র দাসের দুঃখজনক হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন, এসব প্রসঙ্গে যেমন আলাপ হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি প্রশ্ন হয়েছে, পাল্টা প্রশ্ন হয়েছে, সম্পূরক প্রশ্ন হয়েছে তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে। প্রথম তারেক রহমান প্রসঙ্গে প্রশ্নটি করেন ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়াশি সেলি, এবং তিনি বলেন যে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে হি ওয়ান্টস টু কাম ব্যাক টু পাওয়ার, তিনি ক্ষমতায় ফিরতে চান। ভারত তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়টিকে কিভাবে দেখে? রণধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে খুব স্পষ্টতই আবারও যে কথা ভারত বরাবর বলে আসছে, সেই কথাটা সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেছেন যে ভারত সবসময় বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে, এবং তারেক রহমানের ফেরার বিষয়টি ভারতের উচিত এবং সকলের উচিত সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। তার মানে ভারত প্রকৃতার্থেই মনে করছে যে তারেক রহমান না ফিরলে বাংলাদেশের নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে উঠত না, এবং সে কারণেই কি ভারত এক রকমের সমর্থন কিংবা ভারত এক রকমের উৎসাহিত বোধ করছে যে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে 17 বছর নির্বাসিত জীবনযাপনের পর বাংলাদেশে ফিরেছেন। এই যে রণধীর জয়সওয়াল বলছেন যে একে অংশগ্রহণমূলক নির্বাচনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত, তার মানে ভারত
অন্য অনেক পক্ষকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিষ্কণ্টক করতে, নিশ্চিত করতে রাজি করিয়েছে, প্রভাব বিস্তার করিয়েছে। তার নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টিতে কোনো কোনো অংশের সঙ্গে দর কষাকষি করেছে, চাপ প্রয়োগ করেছে, এরকম নানা যে কথা প্রচলিত। তার মানে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির নেতার দেশে ফেরা, নির্বাচন শেষে দেশে ফেরাটা এতটাই গুরুত্বপূর্ণ মনে করছিল যে সেটা একটা সম্ভাবনা হয়ে থাকতে পারে। নিশ্চিতভাবেই রণধীর জয়সওয়াল যখন বলেন যে তারেক রহমানের দেশে ফেরাটা সেই দৃষ্টিতেই দেখতে হবে, তখন এই প্রশ্নগুলো ওঠে এবং এই প্রশ্নগুলো আসে যেমন আপনার আমার মাথায়, ঠিক তেমনি সেখানে উপস্থিত সাংবাদিকদেরও কেউ কেউ এই প্রশ্নটা নিশ্চয়ই ভাবছিলেন এবং একজন সাংবাদিক খুব স্পষ্ট ভাষায় তখন এই প্রশ্নটি করেন এবং তিনি বলেন যে আমি জিজ্ঞেস করতে চাই যে ভারতে এমন সংবাদ আছে যে লন্ডনে থাকা বিএনপি নেতৃত্বের সঙ্গে ভারত 2018 সাল থেকে যোগাযোগ রেখে আসছে, এটা কি সত্যি? And did the BNP leader wait for India's clearance? সত্যি কি বিএনপির নেতা ঢাকায় নামার আগে ভারতের ক্লিয়ারেন্স, ভারতের অনুমোদন বা সমর্থনের জন্য অপেক্ষা করছিলেন? এই সাংবাদিক প্রশ্ন করছেন, সীমা নামের এই সাংবাদিক বলছেন যে এসব খবর আমি সংবাদ মাধ্যমে দেখেছি। আমি এই পুরো ট্রান্সক্রিপ্টটা পড়ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সেজন্যই প্রশ্নগুলো কিভাবে সুনির্দিষ্টভাবে এসেছে তারেক রহমান সম্পর্কে সেটা বুঝতে একরকমের সহজ হচ্ছে। রণধীর জয়সওয়াল সেই প্রশ্নের উত্তরে আবারও, মানে যে কথাটা বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের রাজনীতি নির্বাচন প্রসঙ্গ এলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে তার মুখপাত্র এই রণধীর জয়সওয়াল একরকমের মুখস্থ উত্তরের মতো দেন। রণধীর জয়সওয়াল বলেন যে সীমা, আমরা বরাবর যেটা বলে এসেছি, বাংলাদেশে আমরা, আপনারা সকলেই জানেন, আমরা একটা, মানে ভারত একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন সমর্থন করে, সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সমর্থন করে, and the return of BNP leader from London should be seen in that context. কিন্তু এই যে সাংবাদিক সম্পূরক প্রশ্নটা করলেন তার একটা গুরুতর কারণ ছিল এই যে 2004 সালে যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো বাংলাদেশের চট্টগ্রামে এবং সেই অস্ত্র নিয়ে আসা হয়েছিল আসলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য, এবং তদন্তে বেরিয়ে এলো, ভারত যে তদন্তে বিশ্বাস করে সে তদন্তে বেরিয়ে এলো যে শুধুমাত্র সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিলেন তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান, তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের একরকমের সরাসরি সম্পর্ক ছিল এই 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ দিয়ে ঢুকতে দিয়ে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরো অস্থিতিশীল করে তোলা। তারপর থেকেই বিএনপির সঙ্গে ভারতের যে অবিশ্বাসের সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে তিক্ততায় পর্যবসিত হয় যখন 2013 সালে এসে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে আসেন এবং বিএনপি জামায়াতে ইসলামী তখন আন্দোলনে, সেই আন্দোলনের কথা বলে বেগম খালেদা জিয়া, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তিনি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তার যে আনুষ্ঠানিক বৈঠক হবার কথা ছিল শেষ মুহূর্তে সেই বৈঠকে আর যোগ দেন না এবং তাতে একরকমের বিএনপির সঙ্গে ভারতের কথাবার্তা চলবারও যে দরজা সেটা একরকম বন্ধ হয়ে যায়। এরপর 2014 সালের নির্বাচনে ভারত একরকম একে অংশগ্রহণমূলক বানানোর জন্য, যখন বিএনপি জামাত আর ওই নির্বাচনে অংশ নেবে না সিদ্ধান্ত জানিয়ে দিল, তখন অংশগ্রহণমূলক বানানোর জন্য ভারত তার পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে পাঠায় এবং সুজাতা সিং এর বাংলাদেশে এসে জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ সাহেবের সঙ্গে কথা বলার ফলে এই নির্বাচনটিতে শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশ নিতে বাধ্য হয় বলে ভারত বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং সংবাদ মাধ্যমে প্রচলিত ধারণা আছে। এরপর 2018 সালে যখন তারেক রহমান বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার এরই মধ্যে কারাদণ্ডের ঘটনা ঘটেছে,
এবং লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দল পরিচালনা করছেন, তখন থেকেই কিন্তু তারেক রহমান উদ্যোগী হয়ে ওঠেন বিএনপির সঙ্গে ভারতের আলোচনার চ্যানেল আবারও চালু করতে। 2018 সালের জুনে তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তারেক রহমানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, যাকে এখন বাংলাদেশে নিয়ে এসে যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয়েছে বিএনপির, সেই হুমায়ুন কবির, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, এই তিনজনকে তারেক রহমান 2018 সালের জুনে ভারতে দিল্লি সফরে পাঠান ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ আলোচনায়। এবং সেখানে গিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ হুমায়ুন কবির তখন ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে এসেছিলেন যে তারেক রহমান চান ভারতের সঙ্গে সক্রিয় সম্পর্ক এবং বিএনপি মনে করে বিএনপির যে আগের ভারত বিরোধিতার রাজনীতি তা ছিল ভুল এবং বোকামিতে পরিপূর্ণ। তখনই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলা শুরু করেন যে বিএনপির সঙ্গে ভারতের আবারও আলোচনার চ্যানেল চালু হয়েছে তারেক রহমানের উৎসাহে, এবং তারেক রহমানের বিষয়ে ভারতের যে কট্টর বিরোধিতা তারেক রহমান সেটার নিরসনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী, সেটা প্রমাণে বিএনপির এই নেতৃবৃন্দকে ভারত সফরে পাঠিয়েছিলেন।